শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 7 জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলার আবেদন, আজই আদেশ। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা মূল লক্ষ্য, জানালেন প্রধান উপদেষ্টা। সংখ্যালঘু সম্প্রদায়কে এক হয়ে থাকার আহ্বান। নোয়াখালীর ওয়াসেকপুরে নতুন কূপে 3 স্তরে মিলেছে গ্যাস, দিনে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা। এবার বিস্তারিত। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী SM আমির হামজা শাতিল এই আবেদন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে দুপুরে এই মামলার শুনানি হয়েছে। আজই মামলার বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে। শেখ হাসিনা ছাড়াও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুনা রশিদকেও আসামি করা হয়েছে। এছাড়া তৎকালীন সরকারের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে। শেখ হাসিনা পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলার আবেদন করা হলো। বিবেকের তাড়নায় এই আবু সাহেদকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই এবং আজকে আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ডিএমপি কমিশনার, পুলিশের সাবেক আইজিপি, পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর, ডিসি দক্ষিণ, ডিসি ডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি। আমরা বিজ্ঞ আদালতে মামলা দাখিল করার পরে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং বক্তব্য শ্রবণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে আদেশ পরে হবে। 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ থেকে সারা দেশে পালন করবে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার এ কর্মসূচির কথা জানিয়েছেন। 4 দফা দাবির অন্যতম হচ্ছে শেখ হাসিনা ও তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা। কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশে যেসব স্থানে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা নিহত হয়েছেন সেসব পয়েন্ট অভিমুখে রোড মার্চ কর্মসূচি পালিত হবে। এ কর্মসূচিতে সংশ্লিষ্ট স্থানে জড়ো হয়ে 1 মিনিট নীরবতা পালন করা এবং নিহতদের স্মরণে দোয়া ও প্রার্থনা করা হবে। কেন্দ্রীয়ভাবে বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হবেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা। অধিকার আদায়ে বিভক্ত না হয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে একসাথে থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করতে গিয়ে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস মন্দিরে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি বলেন, আইনের অধিকার সবার জন্য সমান, এক্ষেত্রে বিভেদের কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সবাইকে তা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না, ক্ষোভের মধ্যে চলে যান না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে। একত্রে আসুন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার হয়, এইটাই হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায় না। কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি না, আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা। আপনি যত কিছুই বলেন, ওই একটা খুব করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবেন। ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি না পারি আমাদেরকে দোষ দিন।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন সাবেক নৌ কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক। তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। পরে শপথ বইতে স্বাক্ষর করেন তিনি। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গত বৃহস্পতিবার ৮ আগস্ট রাতে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ওই দিন শপথ নিতে পারেননি ফারুকী আজম। এদিকে শপথ নিয়েছেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া ৪ বিচারপতি। তারা হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস.এম. এমদাদুল হক। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ ৪ বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পুলিশ, র্যাব এবং বিজিবির মতো রাষ্ট্রীয় বাহিনীকে যারা দানবে পরিণত করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সকালে বিজিবি হাসপাতালে সাম্প্রতিক সহিংসতায় আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া শেষে গণমাধ্যম কর্মীদের তিনি একথা বলেন। উপদেষ্টা জানান, ক্ষেত্রবিশেষে সীমান্তে বিজিবি সদস্যদের পিঠ দেখিয়ে চলতে বলা হতো, যেটি এখন থেকে আর হবে না। 15ই আগস্টকে ঘিরে যেন কোনো সহিংসতা না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে সেনাবাহিনীও মাঠে থাকবে। বিকালে আমরা বসবো, উই উইল ডিসকাস। পুলিশ, আনসার, র্যাব, বিজিবি এই 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে। যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজেপির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে। বর্ডারে আমাদের লোক মারে, বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। বাড়িয়ে বা কমিয়ে নয়, বরং এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি এবং মোট দেশজ উৎপাদন বা জিডিপির তথ্য প্রকাশ করা হবে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। দায়িত্ব নেবার পর সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়ে তিনি এমন প্রতিশ্রুতি দেন। বলেন, কয়েকদিনের স্থবিরতার কারণে ভেঙে পড়েছে সরবরাহ শৃঙ্খল, যার প্রভাবে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। তবে এখন বাজারে কিছু পণ্যের দাম কমেছে বলে জানিয়েছেন তিনি। বলেন, সবকিছু স্বাভাবিক হলে দাম আরও কমে আসবে। উপদেষ্টা জানান, শুধুমাত্র জরুরি প্রকল্প ব্যয়ে অর্থের যোগান দেওয়া হবে। জানান, স্থবিরতার যেন সৃষ্টি না হয়, কম টাকা ব্যয় করে বেশি সুফল মেলে এমন সব প্রকল্পে অর্থ ছাড় করা হবে বেশি। তিনি জানান, অর্থনৈতিক নানা সূচকে তথ্যের গরমিল এখন থেকে আর হবে না। পরিসংখ্যান ব্যুরো যাতে আরও সঠিকভাবে কাজ করতে পারে সেদিকে নজর দিতে হবে। সত্যিকার ছবিটা লোকজন দেখুক, চিত্রটা, এবং কন্ট্রোল করার জন্য আমরা যথেষ্ট। আমি আশা করি মূল্যস্ফীতির ব্যাপারটা সবচেয়ে একটা প্রায়োরিটি থাকবে। আমরা যে ফাইন্যান্স থেকে যা করবো, এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি অ্যাপয়েন্টমেন্ট হয় তার সাথে আমরা বলবো যেটা ফার্স্ট প্রায়োরিটি। আর কয়েকটা প্রায়োরিটি যাদের ফরেন রিজার্ভ, এক্সচেঞ্জ রেট, এগুলো আছে 2-3টা। আর সবচেয়ে বড় হলো ব্যাংকিং সেক্টরের ব্যাপার। তবে মানুষের জীবনযাত্রার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য যেগুলো দরকার এগুলো বন্ধ হবে না। ইতিমধ্যে তাদের ভার্বালি আমি বলেছি যে এগুলো যেন বন্ধ না হয়। রাজধানীর প্রধান সড়কগুলোতে বেড়েছে ট্রাফিক পুলিশের উপস্থিতি। সড়কে যান নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরাও। এতে সড়কে চলাচলে শৃঙ্খলা ফেরায় কর্মচাঞ্চল্য ফিরেছে সবখানে। স্বস্তি প্রকাশ করেছেন সবাই। ট্রাফিক পুলিশ ফেরায় কমতে শুরু করেছে শিক্ষার্থীদের সংখ্যা। তবে তারা বলছে, পুরোপুরি ট্রাফিক নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষার্থীরা দায়িত্ব পালন করবে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর থেকে ট্রাফিক শূন্য হয়ে পড়ে রাজধানী। পরদিন থেকে রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে শিক্ষার্থীরা। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, আপনি তো সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরেছেন, ট্রাফিক উপস্থিতি কেমন দেখছেন? প্রায় এক সপ্তাহ পর শিক্ষার্থীদের কাছ থেকে ট্রাফিক পুলিশের সদস্যরা সড়কে যে দায়িত্ব ট্রাফিক নিয়ন্ত্রণে সেটি বুঝে নিচ্ছে। আমরা গতকালকে থেকেই সেই দায়িত্বটি পালন করতে দেখেছি। আসলে গত 5 তারিখের পর যখন সরকার পতন হয়, এরপর থেকে
ট্রাফিক পুলিশের সদস্যরা নানা দাবিতে তারা কর্মবিরতি যায়। এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে তারা গতকালকে থেকে কিছু কিছু সদস্য রাজধানীর কিছু কিছু মোড়ে তারা দায়িত্ব পালন করে শুরু করেছিল। আজকে পুরো দমে কিন্তু তাদেরকে আমরা মাঠে উপস্থিত দেখেছি। পাশাপাশি তাদের সাথে শিক্ষার্থীরাও কিন্তু আছে। শিক্ষার্থী এবং পুলিশ সমন্বয়, ট্রাফিক পুলিশের সদস্যরা সমন্বয় করেই ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেছে। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, শিক্ষার্থীরা শুধু ট্রাফিক পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণের যে দায়িত্ব সেটি নয়, পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক করা, সচেতন হওয়ার জন্য নানা রকম যে দায়িত্ব সেটিও পালন করছে। তারা মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে ফুটপাতের উপর দিয়ে চলাচলের জন্য এবং ওভারব্রিজ ব্যবহার করার জন্য, তারা রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করার জন্য তারা বলছে। এছাড়া রাস্তায় গাড়ি ঘোড়া চলাচলের ক্ষেত্রেও তারা নানান রকম নিয়ম মেনে চলছে কিনা সে বিষয়গুলো দেখছে। আমরা দেখেছি বিগত দিনগুলোর মতো আজকেও যারা বাইকে হেলমেট পরে বাইক চালাচ্ছেন না তাদেরকে তারা শাস্তির ক্ষেত্র বিশেষ শাস্তির আওতায় আনছে। আবার গাড়িতে সিট বেল্ট পড়ছে কিনা সেই বিষয়গুলো আমরা শিক্ষার্থীরা সে বিষয়গুলো দেখতে আমরা দেখেছি। এদিকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, যখন থেকেই শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের যে দায়িত্বটি পালন করছিলাম তখন থেকে দেখছিলাম বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদেরকে নানানভাবে উৎসাহ এবং সহযোগিতা করে আসছিল। কখনো খাবার দিয়ে, পানি দিয়ে, ফুল দিয়ে, ছাতা দিয়ে, বিভিন্ন রকম সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের উপকরণ দিয়ে কিন্তু আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করতে দেখে আসছি। আজকেও তেমনটি দেখেছি এবং তারা এই বিষয়গুলো যারা সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রকম জনতা তারা শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠনের এই দায়িত্বগুলোকে সাধুবাদ জানিয়ে আসতে আমরা দেখেছি। সব মিলিয়ে আসলে বলা যায় রাজধানীর ট্রাফিক পুলিশের যে দায়িত্ব সেটি যেমন পালন করছে, তেমনি রাজধানীর যে চিরচেনা রূপ সড়কে সেটি কিন্তু ফিরে আসতে আমরা দেখেছি। সুমাইয়া, ধন্যবাদ দাউদ। রাজধানীর শাহবাগ মোড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী দাউদ হাসান। এদিকে সারা দেশের থানাগুলোতে কাজে যোগ দিয়েছে পুলিশ সদস্যরা, পাশাপাশি সড়কে কাজ করছে ট্রাফিক পুলিশ। চুয়াডাঙ্গায় কাজে ফিরেছে পুলিশ সদস্যরা, সড়কে শিক্ষার্থীদের পাশাপাশি কাজ করছে ট্রাফিক পুলিশ। স্বাভাবিক হতে শুরু করেছে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ মহড়া দেন পুলিশ সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়ার থানাগুলোতেও স্বাভাবিক কার্যক্রম চলছে। যশোরের রাস্তায় নেমেছে ট্রাফিক, তাদের সহযোগিতা করছে শিক্ষার্থীরা। ঝিনাইদহের সড়কে কাজ শুরু করেছে ট্রাফিক, সেবা দিচ্ছে পুলিশ। শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেয় পুলিশ সদস্যদের। যদি মনে করে যে আমাদের সাথে যদি শিক্ষার্থীরা থাকতে পারে বা থাকে তাহলে আমার জন্য বেটার হবে। আমরা অবশ্যই শিক্ষার্থীরা অবশ্যই থাকতে পারি। প্রত্যেকটা পয়েন্টে আমরা পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক পুলিশ ডিপ্লয়মেন্ট করেছি এবং ছাত্ররা এবং সাথে আমাদের সাধারণ জনগণ আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে ট্রাফিক ডিউটি করছে। আমরা একটা আনন্দঘন পরিবেশের মধ্যে আমরা আজকের ট্রাফিক ডিউটি সম্পন্ন করতে পারছি। ছাত্র জনতার রায়ে দায়িত্ব পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সাধারণ মানুষের দাবি ও ভাষা বুঝে তাদের কাজ করা প্রয়োজন। দুপুরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আন্দোলনে আহতদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি আরও বলেন, দেশের ক্লান্তিকালে ছাত্র জনতার ম্যান্ডেট নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাই এ সরকার জনগণের মৌলিক অধিকারের পাশাপাশি গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করবে। 15ই আগস্টকে কেন্দ্র করে কোনো পক্ষ কোনো ষড়যন্ত্র করতে চাইলে তা জাগ্রত জনতার সামনে টিকবে না বলেও দাবি করেন এই বিএনপি নেতা। দুটি শব্দ বলবো, জাগ্রত জনতা। জাগ্রত জনতার কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না। তাদের ম্যান্ডেট কিন্তু ছাত্র জনতা, তারা কিন্তু ভোটে আসেনি। কাজেই তারা যে ম্যান্ডেট পেয়েছে এটা এমন একটি পরিস্থিতিতে হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন এবং সেই পরিস্থিতিতে তারা দায়িত্ব নিয়েছে। আমরা আশা করি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা দল বেঁধে দেয়ালে দেয়ালে আঁকছে নানা গ্রাফিতি। সেখানে জায়গা করে নিচ্ছে জনতার আন্দোলন ঘিরে গৌরবময় সময়ের কথা, কোথাও জানান দিচ্ছে দেশ বদলের ডাক। জহিরুল হুদার ক্যামেরায় কাউসার সোহেলের রিপোর্ট। মুক্ত এক আকাশের নিচে নেই কোনো স্লোগান, নেই রাজপথ কাঁপানো মিছিল, গণজমায়েত। তারপরও ঢাকার বুকে রয়ে গেছে মুষ্টিবদ্ধ শত শত জাগ্রত হাত। রাজপথ থেকে হাতগুলো ঠাঁই নিয়েছে এবার নগরীর দেয়ালে দেয়ালে। অক্লান্ত অগণন আঙুলের ডগা বেয়ে আসা রং তুলি আর ভালোবাসার মিথস্ক্রিয়ায় নিরেট প্রাচীরেরা জানান দিচ্ছে দিন গড়ার উদাত্ত
উদাত্ত আহ্বান। দখলবাজি আর বাণিজ্যিক পোস্টার উড়িয়ে দিয়ে নতুন হচ্ছে রংচটা পলেস্তারা ঘষা দেয়াল। তারপর সেখানে দারুণ উচ্ছ্বাসে একে একে জায়গা করে নিচ্ছে ছাত্র জনতার আন্দোলন ঘেরা গৌরবময় গ্রাফিতি চিত্র। গ্রাফিতি শিল্পীরা জুলাইকে চিহ্নিত করেছেন টানা ৩৬ দিনের বিপ্লবী ঘটনা প্রবাহে, যা রচনা করেছে নব ইতিহাস। আমরা দেয়ালে তাকালে দেখতে পাচ্ছি আমাদের ক্ষতিগুলোর কথা, আমাদের দুর্দিনের কথা, আমাদের স্বাধীনতার কথা আমাদের মনে পড়ছে। এটা হচ্ছে আমরা যে অসাম্প্রদায়িক শান্তকামী এক বাংলাদেশের স্বপ্ন দেখি, ওই বাংলাদেশের প্রতিচ্ছবি হচ্ছে আমাদের প্রতিটি কথায় কথায় প্রতিটি দেয়ালে ফুটে উঠছে। সাহস আর সংগ্রামের আলোক বর্তিকা হয়ে গ্রাফিতির ক্যানভাসে ভাস্বর কল্পনা চাকমা থেকে রক্তাক্ত আবু সাইদ, মীর মুগ্ধরা, গণগ্রেফতার, হামলা, হুমকির হুঙ্কার কিংবা অস্ত্রবাজির রক্তাক্ত ঘটনা পর্ব যে যার মতো ঠাঁই করে নিয়েছে গ্রাফিতির দ্রোহের জমিনে। দেয়াল লিখন বা গ্রাফিতিগুলো করার একটাই উদ্দেশ্য, মানুষের মাঝে পজিটিভিটি ছড়ানো। এই পজিটিভিটিটাকে সে অন্তরে ধারণ করে সে দেশ গঠনে সচেষ্ট হবে এবং নিজের জায়গা থেকে সচেতন হবে। নিতান্ত ইতিহাস কথন নয়, দেশ গড়ার স্লোগানে আছে হুঁশিয়ারিও, আছে আপামর নাগরিকের প্রতি সচেতন হওয়ার ডাক। সবাই অকথ্য ভাষায় অনেক কিছু বলে গেছে, সে একদম হাইয়েস্ট পজিশনে থাকলেও তার যে কথাগুলা দায়িত্বশীল হিসেবে বলা উচিত ছিল সে সেগুলো বলে নাই। আমরা সেগুলো ভাঙতে চাই। গ্রাফিটির থ্রুতে আমরা আন্দোলনে কি হয়েছে এবং আমাদের সামনে কি করা উচিত, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গ্রাফিটি করে সেই মেসেজটা আমরা দিতে চাচ্ছি। তবে এর মধ্যেই সম্প্রীতির বাংলাদেশের প্রতিচ্ছবি যে শিল্প, তাতেও আঘাত হেনেছে দুর্বৃত্তরা। যদি কেউ কলম দিয়ে লিখে, কারোর পছন্দ না হলে সে হচ্ছে তার বিরুদ্ধে কলম দিয়ে আরেকবার লিখবে, কিন্তু তার হচ্ছে গিয়ে মুখ চেপে ধরা বা এই যে এখানে যেটা করা হলো তার গ্রাফিতিটা সম্পূর্ণভাবে মুছে দেওয়া, এটা আসলে কখনোই কাম্য না। এর বিশালতায়, ভালোবাসায় ভর করে সম্প্রীতি আর দেশ গড়ার চেতনায় উদ্দীপ্ত হোক সবাই, সেটাই প্রত্যাশা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল। 15 আগস্ট বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর ট্রেন। কাউন্টারে টিকিট ও অনলাইনের মাধ্যমে চলছে টিকিট বিক্রি। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার 10টি ট্রেন চলাচল করছে বিভিন্ন গন্তব্যে। গাজীপুরের জয়দেবপুর ও টঙ্গী জাংশন দিয়ে নির্বিঘ্নে ট্রেন চলাচল করছে। কোনো রকম ঝামেলা ছাড়াই যাত্রীরাও ট্রেন ভ্রমণ করতে পারছেন। যশোরেও চলাচল করছে লোকাল ও কমিউটার ট্রেন। গতকাল থেকে সারা দেশে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াসেকপুর গ্রামে নতুন গ্যাসকূপ খনন করা হয়েছে। খননকৃত বেগমগঞ্জ 4 নামের এ কূপের 3টি স্তরে মিলেছে গ্যাসের সন্ধান। এ কূপ থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় 10 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করতে পারবে বলে আশা করছেন বাপেক্স। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ওয়াসেকপুর গ্রামের বেগমগঞ্জ 4 পশ্চিম কূপটিতে চলতি বছরের 29 এপ্রিল থেকে খননের কাজ শুরু হয়। সোমবার খনন কাজ শেষ হওয়ার পর ডিএসটি টেস্ট শেষে চলছে সর্বনিম্ন স্তরের উৎপাদন টেস্ট। প্রাথমিকভাবে কূপটির 3টি স্তরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উৎপাদন টেস্ট শেষে জানা যাবে গ্যাসের পরিমাণ। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স জানায়, কূপটি 3113 মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে, যার মধ্যে 1921 থেকে 1973 মিটার পর্যন্ত প্রথম স্তর, 2548 মিটার থেকে 2585 মিটার পর্যন্ত দ্বিতীয় এবং 3081 মিটার থেকে 3101 মিটার পর্যন্ত তৃতীয় স্তরে গ্যাসের সন্ধান মিলেছে। এই জোনে আমাদের সাবসারফেসে পদে পদে অনেক চ্যালেঞ্জিং ছিল, সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করেই আমরা খনন কাজ শেষ করেছি এবং শেষে আল্লাহর রহমতে আমরা সফল হয়েছি। এটার এখন যে প্রেসার বিহেভিয়ার, রিজার্ভার বিহেভিয়ার, মানে এ পর্যন্ত আমাদের কাছে মানে স্যাটিসফ্যাক্টরি মনে হচ্ছে। ফুল কমপ্লিট টেস্ট হলে পরে এইটার টোটাল ডেলিভারিটি, প্রোডাক্টিভিটি, রিজার্ভ কত সব আমরা ইনশাল্লাহ বাইর করতে পারবো তখন। সংশ্লিষ্টরা বলছেন, শুরুতে এই কূপটি থেকে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করার লক্ষ্যমাত্রা ছিল। তবে লোয়ার জোনে গ্যাসের কন্ডিশন দেখে মনে হচ্ছে আরও ভালো কিছু আশা করা যাবে। এই কূপ খননের সাথে জড়িত আছে প্রায় 2 শতাধিক বাংলাদেশি কর্মকর্তা কর্মচারী। 4টি লেয়ারে গ্যাসের অস্তিত্ব মিলেছে। এর ভিতরে আমরা 3টি জোনকে আমরা সম্ভাব্য গ্যাস প্রাপ্তি আশা করতেছি। এর মধ্যে তৃতীয় জোন 3081 থেকে 3081.5 থেকে
85 পর্যন্ত গভীরতায় আমরা ডিএসটি করেছি আজকে, এবং এখান থেকে আমরা আশা করতেছি যে 10 মিলিয়নের বেশি ঘনফুট গ্যাস আমরা উৎপাদন করতে পারব। এর আগে 1976 সালে বেগমগঞ্জ 1 ও 1978 সালে বেগমগঞ্জ 2 গ্যাসকূপ খনন করা হলেও সেগুলো থেকে গ্যাস উত্তোলন করা সম্ভব হয়নি। 2014 সালে বেগমগঞ্জ 3 কূপ খনন করা হলে সেখান থেকে বর্তমানে প্রতিদিন 8 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে, যা জাতীয় গ্রিডের মাধ্যমে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর আঞ্চলিক সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে। আগামীতে এখানেই বেগমগঞ্জ 5 ও বেগমগঞ্জ 6 কূপ খনন করা হবে বলে আশা সংশ্লিষ্টদের। মাছরাঙা নিউজ ডেস্ক। রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে খাবার, পানি ও ছাতা বিতরণ করেছে জুলফিকার স্টিল। নতুন প্রজন্মের নতুন দিগন্ত, তোমরা আমাদের গর্ব। এগিয়ে যাবে ছাত্র, এগিয়ে যাবে দেশ, আমরা আছি তোমাদের পাশে। এই স্লোগানে গতকাল রাজধানীর বিভিন্ন পয়েন্টে এসব উপকরণ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি ট্রাফিক সার্জেন্টরা কাজে যোগ দেওয়ায় জুলফিকার স্টিলের পক্ষ থেকে তাদের মাঝেও ছাতা বিতরণ করা হয়। বাংলাদেশের সাম্প্রতিক সব সহিংস ঘটনায় নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের উপর জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এক ব্রিফিংয়ে মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক একথা জানান। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান জানান তিনি। We are in touch with the current transitional body, and we hope that there will be continue to be an open, inclusive process of government formation, and that there can be a quick timetable for the restoration of democratic rule. বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা সহ রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র কারেন জিন-পিয়েরে। Had no involvement at all. Any reports or rumors that the United States government was involved in these events is simply false. That is not true. This is a choice for and by the Bangladeshi people. We believe that the Bangladeshi people should determine the future of the Bangladeshi government, and that's where we stand. Any allegations, certainly we will continue to say, and I have said here, is simply untrue. খেলার খবর। 2 টেস্টের সিরিজ খেলতে সকালে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের 8 জন খেলোয়াড়। তাদের সঙ্গে ছিলেন 5 জন কোচিং স্টাফ। গতকাল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়ে আজ দেশটিতে পৌঁছায় ক্রিকেটাররা। 2 দলের প্রথম টেস্ট শুরু হবে আগামী 21শে আগস্ট। সিরিজের জন্য 17ই আগস্ট যাওয়ার কথা থাকলেও দেশের পরিস্থিতির কারণে আগেই পাকিস্তান গেছে বাংলাদেশ দল। সাকিব আল হাসান কানাডা থেকে সরাসরি যাবেন দেশটিতে। আর বাংলাদেশ এ দলের হয়ে খেলতে আগেই পাকিস্তান গেছে জাতীয় দলের 6 ক্রিকেটার। এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য রাওয়ালপিন্ডিতে ইতিমধ্যেই অনুশীলন শুরু করেছে পাকিস্তান টেস্ট দল। এই সিরিজে পাকিস্তান দলের অধিনায়কত্ব করবেন শান মাসুদ। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 7 জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলার আবেদন, আজই আদেশ। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা মূল লক্ষ্য, জানালেন প্রধান উপদেষ্টা। সংখ্যালঘু সম্প্রদায়কে এক হয়ে থাকার আহ্বান। নোয়াখালীর ওয়াসেকপুরে নতুন কূপে 3 স্তরে মিলেছে গ্যাস। দিনে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।